শুরুতেই বাংলাদেশ দলের পাকিস্তান সফর 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু কাল। সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে প্রায় 3 বছর পর মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। নিজেদের ব্যাটিং উন্নতির প্রমাণ দিতে চান নাজমুল হোসেন শান্ত, আর টাইগারদের অভিজ্ঞতায় ভয় পাকিস্তান অধিনায়ক শান মাসুদের। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সকাল 11:30টায় শুরু হবে খেলা। রাজনীতির ময়দান থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রিকেটে মনোযোগী সাকিব আল হাসান। 5 মাস পর লাল বল আর সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা প্রায় 2 মাস পর, মাঝের সময়টা উত্তাল বাংলাদেশ। লাস্ট কয়েকদিন খুবই টাফ টাইম গিয়েছে আমাদের সবারই, এবং খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে, এবং যেটা আমরা কেউই আশা করি না, বাট যেটা আসলে হয়ে গেছে ওটা আসলে এখন আর ওটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। এমনিতেই টেস্ট বাংলাদেশের প্রিয় ফরম্যাট না, তার উপর বিদেশের মাটিতে, আর সেটা পাকিস্তানে, যেখানে কখনোই কোনো ম্যাচ জেতা হয়নি টাইগারদের। দু দলের 13 দেখায় একটা ড্র এখন পর্যন্ত অর্জন। রাওয়ালপিন্ডির এই স্টেডিয়ামও অচেনা নয়। 4 বছর আগের শেষ সফরে পিন্ডিতেই হয়েছিল একমাত্র টেস্টটা, যেখানে ইনিংস ব্যবধানে হারের লজ্জা ব্যাটারদের ব্যর্থতায়, সঙ্গে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহর পেস তাণ্ডব। এবারও এই 2 পেসার আছেন পাক একাদশে। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাই, সেজন্য জিততে হবে, আর হোম ম্যাচগুলো বেশি গুরুত্বপূর্ণ। জিততে হলে প্রতিপক্ষের 20 উইকেট নিতে হবে। আমরা এমন ক্রিকেট খেলতে চাই যাতে নিজেরাও উপভোগ করতে পারি, সমর্থকরাও। তবে বাংলাদেশ এতটা সাহসী হবে না নিশ্চিত। সাকিব আল হাসান অলরাউন্ডার কোটায় খেলবেনই, মেহেদী হাসান মিরাজ না তাইজুল ইসলামের কাকে বেছে নেবে দল? সৈয়দ খালেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদের 3 জনকে দেখা যেতে পারে একাদশে। সবাই জানি যে ব্যাটিংটা আমাদের লাস্ট কয়েকদিন ধরে ভালো হচ্ছে না। লাস্ট টেস্ট সিরিজটাও আমরা ওইরকম ভালো করিনি, বাট প্রিপারেশন ওয়াইজ এবার ভালো আমরা প্রিপারেশন নিতে পেরেছি। প্লেয়াররা বিশ্বাস করে, এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব। বাংলাদেশের শক্তি তাদের অভিজ্ঞতা। আমার নিজের পছন্দ লিটন দাস। সাকিব, মুশফিক, মুমিনুল সবাই অনেক বেশি টেস্ট খেলেছে। টেস্টে অভিজ্ঞতা খুব সাহায্য করে। ট্রফি হাতে 2 অধিনায়কের ফটো সেশনের ছবিটা জানান দিচ্ছে আগামী 2 সপ্তাহ রাওয়ালপিন্ডি উত্তপ্ত হবে টেস্ট ক্রিকেটের লড়াইয়ে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। পাকিস্তান ও বাংলাদেশ এই দলের দ্বিতীয় 4 দিনের ম্যাচেও বৃষ্টির বাধা। মাঠে গড়ায়নি এক বলও, এমনকি টসও হয়নি। বৃষ্টি থামলেও মাঠ ভেজা থাকায় পরিত্যক্ত হয়েছে প্রথম দিনের খেলা। ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ার লক্ষ্য নিয়ে এই ম্যাচে বাংলাদেশ এই দলের হয়ে খেলছেন পেসার তাসকিন আহমেদ। বৃষ্টির বাধায় প্রথম 4 দিনের ম্যাচও ড্র হয়েছিল। এদিকে বাংলাদেশ থেকে সরে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। সম্ভাব্য নতুন ভেন্যু আরব আমিরাত। আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় আলোচনা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। কেউ রাজি নয় এই পরিস্থিতিতে এখানে খেলতে। বেশ কয়েকটি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা চলছে, তাই বাধ্য হয়ে ভেন্যু পরিবর্তন করতে হচ্ছে। আর সেক্ষেত্রে সবার পছন্দ আমিরাত। সেখানে দুবাই, আবুধাবি ও শারজা 3 ভেন্যু রয়েছে। 3 থেকে 20 অক্টোবর হবে নারীদের বৈশ্বিক এই আসর। বোর্ড পুনর্গঠনের অংশ হিসেবে কাল জরুরি সভা ডেকেছে ক্রিকেট বোর্ড, যা অনুষ্ঠিত হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। সভায় পদত্যাগ করবেন নাজমুল হাসান। তার সঙ্গে পদ ছাড়তে পারেন আরও বেশ কয়েকজন পরিচালক। সভাপতির দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। পুনর্গঠিত কমিটিতে থাকবেন আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও। বিসিবি পুনর্গঠন প্রক্রিয়া এখন পুরোপুরি দৃশ্যমান। বুধবার জরুরি সভা ডেকেছে ক্রিকেট বোর্ড, যা অনুষ্ঠিত হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে। আইসিসির নিষেধাজ্ঞার ভয়ে সরকারি হস্তক্ষেপ মুক্ত রাখতেই যখন কমিটি গঠনে এত সতর্কতা, তখন সচিবালয়ে বিসিবি সভা নিয়ে উঠতে পারে প্রশ্ন। অনলাইনে যুক্ত হয়ে পদত্যাগ করবেন সভাপতি নাজমুল হাসান। তার সঙ্গে পদ ছাড়তে পারেন আরও বেশ কজন পরিচালক। আবার দেশে থাকা কয়েকজন সশরীরে উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত হতে যাওয়া নতুন 2 পরিচালকও থাকবেন। সভাপতি পদে সাবেক অধিনায়ক ফারুক আহমেদে এগিয়ে। পদত্যাগ করে বিদায় নিয়েছেন জালাল ইউনুস, আর পদত্যাগ না করলেও সভায় আমন্ত্রণ পাননি আহমেদ সাজ্জাদুল আলম ববি।
আইসিসি কিংবা বিসিবি গঠনতন্ত্রে অন্তর্বর্তী বা অ্যাডহক কমিটির সুযোগ নেই, তবে সবাই একযোগে পদত্যাগ করলে ভিন্ন কথা। সেই পথে না হেঁটে বর্তমান বোর্ডের কয়েকজনকে রেখেই হবে পুনর্গঠন, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এনএসসি মনোনীত 2 পরিচালক। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে বেশ কিছুদিন সময় লাগবে। কোনো পরিচালক পদত্যাগ না করলেও 3 সভায় অনুপস্থিত থাকলে পদ বাতিল হবে, পরে শূন্য পদগুলোতে হবে নির্বাচন। মানে আমি প্রথমে বললাম না যে যে প্রক্রিয়া যাই হোক, বিসিবির নতুন কমিটিতে থাকছেন খালেদ মাসুদ পাইলট। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবে সাড়া দিয়েছেন সাবেক অধিনায়ক। কাজ করতে চান ক্রিকেট সংস্কারে। কাজ করবার জন্য তো আমি আমার পক্ষ থেকে বলেছি যে যদি সুযোগ হয় অবশ্যই কাজ করব, বিকজ দেশের জন্য কাজ করার তো খুবই আনন্দের ব্যাপার। বিকজ যে ধরনের এক্সপিরিয়েন্স আছে আশা করি একদম মন উজাড় করে চেষ্টা করব কাজ করার। আর ক্রিকেটে না ফিরে বোর্ড পরিচালনায় দেখা যেতে পারে তামিম ইকবালকেও। একজন নারী পরিচালকও আসতে পারেন। সবকিছু পরিষ্কার হবে জরুরি সভার পর। যেহেতু এখন মতো নামটা তো আসলে আসে নাই, তো এই জন্য আমি ততক্ষণ পর্যন্ত না বলাটাই ভালো। বিকজ ম্যানেজমেন্ট কমিটি আছেন, আমাদের স্পোর্টস মিনিস্ট্রি আছেন, তারাই হয়তো বা এনএসসি যারা আছেন, যারা এগুলো দায়িত্বে আছেন, তারাই হয়তো চিন্তা ভাবনা করবেন যে আসলে কোন কোন প্লেয়ারকে কীভাবে ইউজ করবেন। পুনর্গঠিত বোর্ডের সামনে অনেক চ্যালেঞ্জ। অনিয়ম ও দুর্নীতিমুক্ত ক্রিকেটের প্রত্যাশা। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় বিসিবি থেকে বিতাড়িত হয়েছিলেন অভিযোগ সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার। ক্যাসিনো কাণ্ডে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে আবারও সক্রিয় হতে চান, কাজ করতে চান বিসিবিতেও। 2019 সালে ক্যাসিনো কাণ্ডে সমালোচিত বিসিবির সে সময়ের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া মোহামেডান ক্লাবে অবৈধ জুয়ার আসর ও অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। মাদক ও অবৈধ সম্পদের মামলায় কারাভোগও করেন তিনি, যদিও 6 মাস পর জামিনে মুক্ত হন। এরপর থেকেই লোকচক্ষুর আড়ালে এই বর্ষিয়ান সংগঠক। দীর্ঘদিন পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন যুবলীগ নেতাদের চাপে মোহামেডান ক্লাবের হলরুম ভাড়া দিয়েছিলেন। যুবলীগের একদম হাই লেভেলের সবাই, একদম হাই লেভেলের দলীয় যারা আছে, এরাই আমাকে প্রচণ্ড প্রেশার করলো। আমি কোনো অবস্থায় রাজি হই নাই, কারণ মোহামেডান ক্লাব এই ধরনের কিছু কোনোদিন করতে পারে না। পরে তারা জোর করে আমাদের হলরুমটা নিয়ে আমরা জাস্ট ওটা ভাড়া দিয়েছি। আমরা কিন্তু ওখানে কে কী করবে আমরা জানি না, ভাড়া দিয়েছি আমরা। এমন করে আমি লিখিত চুক্তিও না, আমরা কোনো চুক্তিও করি নাই। ভাড়া নিয়ে পরে আমি জানতে পারলাম এখানে তারা ক্যাসিনো করছে। 2012 সালে বিসিবির অ্যাডহক কমিটিতে জায়গা হয় লোকমান হোসেনের। পরের বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2017 সালেও পরিচালক হয়ে এসেছিলেন বিসিবিতে। তবে শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় ষড়যন্ত্রের শিকার হন বলে অভিযোগ লোকমান হোসেনের। আমি এক কথায় যেটা বলতে চাই, এই দলীয় কারণেই আমাকে ক্রিকেট বোর্ড থেকে বের করার কারণেই এই ধরনের একটা চক্রান্ত ছিল, এবং চক্রান্ত করে তারা কিন্তু সফল হয়েছে। করছে বাইরে থেকে ক্রিকেট বোর্ডে। এরা আমরা ঢুকতে দেয় না, এরা সরকারি লোক ছিল ক্রিকেট বোর্ডে যারা ছিল, সেই সাবির চৌধুরীর কথাই বারবার বলতেছি আমি, সেই ছিল বিশাল প্রভাবশালী লোক। ক্ষমতার পালা বদলে আবারও সক্রিয় হয়েছেন। ক্রীড়ার উন্নয়নে কাজ করতে চান, ফিরতে চান বিসিবিতে, প্রিয় ক্লাব মোহামেডানে। আমার একটা স্বপ্ন মোহামেডান ক্লাবে কিছু একটা করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ক্রিকেট বোর্ডে আমি থাকতে চাই, কারণ আমি ক্রিকেট বোর্ডের অনেক কিছু সাক্ষী। আপনারা জানেন কি জানেন, ক্রিকেট বোর্ডের যে জায়গাটা, এই জায়গাটা আমি সক্রিয়ভাবে জড়িত ছিলাম এটার মধ্যে। আমি রাত 9টার সময় রেজিস্ট্রারকে এনে রাতে 9টায় আমি ক্লাব এই ক্রিকেট বোর্ডের জায়গাটা আমি রেজিস্ট্রি করাই, এটা সবাই জানে। যখনই ক্রিকেট বোর্ড নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এই সংগঠক। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের খবর। এক ম্যাচ জিতেই সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে 2-0 গোলে। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে 17 মিনিটে লিড নেয় বাংলাদেশ। রাব্বি হোসেন রাহুলের পাস থেকে ঠান্ডা মাথায় ফিনিশিং দেন মিরাজুল ইসলাম। উদযাপনে স্মরণ করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নায়ক আবু সাইদ মুগ্ধদের। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে লাল সবুজের প্রতিনিধিরা। মিরাজের বদলি নেমে স্কোরশিটের নাম তোলেন পিয়াস আহমেদ নোভা। টানা 2 ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। এক ম্যাচ জিতে শেষ 4-এ নেপাল ও বাংলাদেশ। গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বৃহস্পতিবার মুখোমুখি হবে দুদল। কোনো ফেডারেশনের পদের জন্য নয়, রাজনীতিমুক্ত আর সক্রিয় ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে সংস্কার দাবিতে সরব সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হক। ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ড সহ সব ফেডারেশনে জোর করে নয়, নিয়ম মেনে পরিবর্তন দাবি করেছেন।
দুর্নীতিগ্রস্তরা পথ ছেড়ে দিলেও তাদের বিচার চান আমিনুল। কখনো ক্রিকেট বোর্ড, কখনো জাতীয় ক্রীড়া পরিষদ, ফেডারেশন থেকে ফেডারেশনে পরিবর্তনের ডাক নিয়ে অনেকের ভিড়ে পরিচিত মুখ আমিনুল হক। ফুটবল ছেড়ে ব্যস্ত হয়েছেন রাজনীতিতে, তবে খোঁজ রাখেন ক্রীড়াঙ্গনের। নিজে রাজনীতিবিদ হয়েও স্বপ্ন দেখেন রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের। প্রত্যেকটি ফেডারেশনই যাতে আমরা সংস্কার করে যারা মাঠের ক্রীড়া সংগঠক, নির্দলীয়, কোনো দলের পক্ষে রিপ্রেজেন্ট করে না, বাট সবাইকে আমরা রাখতে চাই। ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ড সহ সব ফেডারেশনে পরিবর্তন চান আমিনুল হক। নিজের ক্রীড়াবিদ হয়, ধারণা আছে ফিফা আইসিসির নিয়ন্ত্রণ নিয়ে, তাই জোর করে নয়, নিয়ম মেনে চান সংস্কার, সঙ্গে অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিচার। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে দেখতে চাই না। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ তারা দুর্নীতি করে পার পেয়ে যাবে, তাহলে ভবিষ্যতে অনেকেই দুর্নীতি করার সুযোগ পাবে। যেটা নিয়ম অনুসারে যদি একটা অ্যাডহক কমিটি করে দিয়ে সেই কমিটির আন্ডারে হয়তো আমরা যে পরবর্তী যে ক্রিকেট বোর্ডের নির্বাচন কিংবা আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে নির্বাচন, সেটা নিয়মতান্ত্রিকভাবেই হবে। এমন দিনের আশায় আমিনুল যখন কিশোর তরুণরা স্বপ্ন দেখবে খেলোয়াড় হওয়ার। প্রত্যেকটি বাবা মা চায় যে আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় ব্যবসায়ী হবে। কেউ কিন্তু চায় না যে না আমার সন্তান ক্রীড়াবিদ হবে। প্রত্যেকটা স্পোর্টসে পেশাদারিত্ব আনলে তখন আপনার ওই বাবা মা নিশ্চয়ই চিন্তা করবে যে না আমার ছেলে বা মেয়ে পড়াশোনার পাশাপাশি স্পোর্টসের সাথে জড়িত হোক। সংস্কারের আন্দোলনে সক্রিয় হলেও নিজে কোনো ফেডারেশনে পদ চান না। আমিনুল হকের লক্ষ্য পুরো ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করার। আমি কোনো ফেডারেশনের একটা সদস্য থাকতে চাই না। আমি চাই যে বাংলাদেশের টোটাল স্পোর্টসটা নিয়ে কাজ করতে, যাতে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার হকি ফেডারেশনে পরিবর্তনের দাবি উঠেছে। বিক্ষোভ করেছেন সাবেক খেলোয়াড় সংগঠকরা। মঙ্গলবার মৌলানা ভাসানীর হকি স্টেডিয়ামের সামনে জড়ো হন রফিকুল ইসলাম কামাল, মামুনুর রশিদ সহ সাবেক খেলোয়াড়রা। সংগঠকরা যোগ দেন বিক্ষোভে। হকির পথ চলায় দিয়েছেন 7 দফা। সহসভাপতি রশিদ শিকদার, সাধারণ সম্পাদক মুমিনুল হক সাইদ সহ নির্বাহী কমিটির বিভিন্ন কর্তার অপসারণের পাশাপাশি শীঘ্রই অ্যাডহক কমিটি গড়ার দাবিও জানিয়েছেন তারা। চিরনিদ্রায় শায়িত হলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল। মঙ্গলবার রাজধানীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে দুপুরে গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে জানাজায় অংশ নেন সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচ, সংগঠক ও স্থানীয়রা। মুক্তিযোদ্ধা হিসেবে দেওয়া হয় গার্ড অব অনার। শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন স্বাধীন বাংলা ফুটবল দলের সতীর্থ সহ অনেকেই। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদুর রহমান প্যাটেল। দীর্ঘদিন লড়ছিলেন ক্যান্সারের সাথে। শেষ করব কুলে স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।